হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয়ে সাগরে অনেক ঘুরেছি আমি। বাংলা কবিতা পড়েছেন, কিন্তু জীবনানন্দ দাশের বনলতা সেন পয়েন্ট নিয়ে এমন লোক কি কেউ আছেন? মনে হয় না। কিন্তু সেই নাটোরের বনলতা সেন আসলে কে ছিল? কোনো বাস্তব মানুষ, নাকি জীবনানন্দ দাশের মনের গভীরে লুকিয়ে থাকা আকাঙ্ক্ষার ছবি? হাজার হাজার পণ্ডিত এটা নিয়ে অনেক গবেষণা করেছেন, কোনো উত্তর মেলেনি। বরং বছরের পর বছর সেই রহস্য আরও ঘন হয়ে উঠেছে। আর ঠিক সেই রহস্যটাকে এবার সিনেমার পর্দায় নিয়ে এলেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। এবার এই ঈদে মুক্তি পেয়েছে বনলতা সেন, যেটা পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। তিনি একই সাথে এই গল্পের স্ক্রিপ্ট লিখেছেন, আর্ট ডিরেকশন দিয়েছেন, মিউজিক কম্পোজ করেছেন, পাশাপাশি এডিটিংও তার করা। মানে পুরো সিনেমার যে চিন্তাটা সেটা একটা মাথা থেকে আসা। উজ্জ্বলের আগের সিনেমা ৪৯ বাতাস যারা দেখেছেন তারা জানেন এই মানুষটা কেমন সিনেমা বানায়। স্লো পেসড, প্রোফাউন্ড কাজ, সস্তা জনপ্রিয়তার পিছনে না ছুটে নিজের ভীষণ অনুযায়ী চলেন। সেই একই মানুষ এবার নিয়ে এলো বাংলা সাহিত্যের সবচেয়ে রহস্যময় চরিত্র বনলতা সেনকে। টাইটেল রোলে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, কবি জীবনানন্দ দাশের ভূমিকায় খায়রুল বাশার, আর মহিন চরিত্রে সোহেল মণ্ডল। আজকের ভিডিওতে আমি এই সিনেমার গল্প, থিম, অভিনয়, টেকনিক্যাল দিক নিয়ে বিস্তারিত কথা বলবো, আর শেষে থাকবে আমার রেটিংটা জানতে হলে আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন শুরু করি। বনলতা সেন সিনেমায় দুটা প্যারালাল গল্প একসাথে চলে। একটা গল্পে আছেন কবি জীবনানন্দ দাশ নিজে, তার ব্যক্তিগত জীবন, যেখানে আছে তার খুড়তুতো বোন শোভনার সাথে প্রেম, পরবর্তীতে লাবণ্যর সাথে বিয়ে এবং তাদের দাম্পত্য জীবন। একই সাথে চলে তার কবিতা লেখা। আমরা জীবনানন্দের জীবনের জার্নির সাথে সাথে দেখি কিভাবে তৈরি হচ্ছে তার বোধ, অন্ধকার, ক্যাম্পে, ৮ বছর আগের একদিনের মতো জনপ্রিয় সব কবিতা। আর অবশ্যই আমাদের প্রধান এবং মূল কবিতা বনলতা সেন, যাকে নিয়ে এত আয়োজন। তিনি দারিদ্র্যের মধ্যে দিন কাটিয়েছেন, নিঃসঙ্গতায় ডুবে থেকেছেন, কিন্তু তার হাত দিয়ে, তার কলমের মাধ্যমে বেরিয়েছে বাংলা ভাষার কিছু অসাধারণ অমর কবিতা। আর দ্বিতীয় গল্পে আছে মহিন নামে একটা চরিত্র, যেটা জীবনানন্দ দাশের লেখা ঘোড়া নামক এক কবিতার ক্যারেক্টার। আমরা মরে যাইনি আজও, তবু কেবলই দৃশ্যের জন্ম হয়, মহিনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে। আপনারা যারা গান বাজনার খোঁজ রাখেন তারা জানেন যে কলকাতায় একটা বিখ্যাত ব্যান্ড আছে যাদের নাম মহিনের ঘোড়াগুলো। সেই ব্যান্ডের নামটাও কিন্তু জীবনানন্দ দাশের এই কবিতার লাইন থেকে নেওয়া হয়েছে। এই ছবিতে কবির সেই কল্পনার মহিনকেই আমরা দেখি, সে বনলতা সেনকে খুঁজে বেড়াচ্ছে। এই বনলতা সেন, সে কি তার খুড়তুতো বোন শোভনা, নাকি তার স্ত্রী লাবণ্য, নাকি অন্য কোনো কল্পনার নারী? সেই অনুসন্ধানেই পুরো সিনেমাটার ড্রাইভিং ফোর্স। আমি বনলতা সেন। বনলতা সেনের মূল থিম হলো খোঁজ দ্য সার্চ। না, সেই খোঁজ দ্য সার্চ না, একেবারেই আলাদা। দুটো দুরকম। একদিকে জীবনানন্দ বনলতার মধ্যে দুই দণ্ড শান্তি খুঁজে বেড়াচ্ছেন, অন্যদিকে পরিচালকের রূপ ধরে মহিন খুঁজে বেড়াচ্ছেন জীবনানন্দ দাশকে। এই সিনেমাটাকে আমি বলবো একটা পোয়েট্রিক ড্রামা। এটা জীবনানন্দ দাশের কোনো বায়োপিক না, এমনকি এটা ফিকশনও না। এটা জীবনানন্দ দাশের কবিতার একটা সিনেমাটিক ইন্টারপ্রিটেশন। বনলতা সেন কবিতা থেকে অনুপ্রাণিত হলেও পরিচালক এখানে সরাসরি কবিতা থেকে অ্যাডাপ্টেশন করেন নাই, বরং কবিতার ভেতরের যে দর্শন, মানে হাজার বছর ধরে পৃথিবীর ইতিহাস, সমাজ সংস্কৃতিতে ভ্রমণ করে ক্লান্ত পথিকের নাটোরে এসে দুদণ্ড শান্তি পাওয়ার যে সফলতা, সেই চেতনাটাকে তিনি নিজের মতো করে ধরতে চেয়েছেন। সেই বিদিশা সাবশ্রীর মহাকাল থেকে বর্তমানে একদম লোকাল নাটোরের বনলতা সেন, সেখানে এসে শান্তি, তাও দুদণ্ড মাত্র। এটা একটা জার্নি। যতটা না কবি এবং কবিতার, তার চেয়ে বেশি আমার কাছে মনে হয়েছে এই সিনেমার পরিচালকের। উজ্জ্বলের কাজের সাথে আমার পরিচয় ঘটে 2009 সালে তার বানানো একটা টেলিফিল্ম থেকে, যেটার নাম ছিল যে জীবন ফড়িংয়ের। এটার নাম থেকেই বোঝা যাচ্ছে যে জীবনানন্দ দাশের কবিতার প্রতি তার আগে থেকে একটা অবসেশন ছিল। সহজ গল্পকে কিভাবে জটিল করে বলতে হয় আপনারা এই টেলিফিল্মটা দেখলেই বুঝতে পারবেন। বনলতা সেনকে নিয়ে বানানো এই প্রজেক্টে আমরা সেই চেষ্টাটা দেখি। এই কাজটা তার দীর্ঘদিনের পরিশ্রমের একটা ফসল। জীবনানন্দ দাশের কবিতা এবং তাকে নিয়ে যত প্রবন্ধ লেখা হয়েছে, প্রায় সব কিছুই উনি পড়ে ফেলেছেন। সেইটা পর্দায় এক ধরনের বোঝা গেছে। আপনার যদি জীবনানন্দ আগে থেকে পড়া থাকে তাহলে আপনি এইটার সাথে সহজে কানেক্ট হতে পারবেন, আর যদি আগে পড়া না থাকে তাহলে আপনার জন্য একটু মুশকিল হয়ে যাবে। সঠিক বলেছেন। একদম। পরিশ্রমের পাশাপাশি এটা একটা সাহসী কাজ, কারণ জীবনানন্দের মতো এত বড় একজন কবিকে স্ক্রিনে নিয়ে আসা, এটা একটা বড় দায়িত্ব এবং রিস্কি জব।
বাংলা সাহিত্য পাঠকদের মধ্যে জীবনানন্দ দাশ একটা বিশেষ জায়গা দখল করে আছে, অন্তত আমার তাই মনে হয়। আর সেই জায়গাটা ছুঁতে একটা সাহস লাগে। বনলতা সেন সিনেমাটা আরেকটা চেষ্টা আছে, সেটা হচ্ছে অন্ধকারকে দেখতে চাওয়া। অন্ধকারকে কি দেখা যায়? না। জীবনানন্দ দাশ সম্পর্কে যতটা আমার পড়াশোনা, তাতে তিনি সুরিয়ালিজম দ্বারা অনেক বেশি প্রভাবিত ছিলেন। আর আমাদের ডিরেক্টর যেহেতু আর্ট কলেজের ছাত্র, মানে সুরিয়ালিজম কিংবা দাদাবাদ সম্পর্কে আমার চেয়ে উনি নিশ্চয়ই বেশি জানেন। তবু তিনি চেষ্টা করেছেন আনকনসাসকে কনসাসের মধ্যে আনতে পেরেছেন মনে হয় না। আফসোস। হাসি বন্ধ। জীবনানন্দের মতো তাকেও দিন শেষে বনলতা সেনের সাথে অন্ধকারেই মুখোমুখি বসতে হয়েছে। বনলতা সেন কি কখনো পাওয়া সম্ভব, নাকি সে সবসময় হাতের নাগালের বাইরে থাকে? এইটা একটা দার্শনিক প্রশ্ন। আর এই সিনেমাটা দেখার পর আমার কাছে, আমার মাথার ভেতরে সেই দার্শনিক প্রশ্নটাই আরও বেশি ঘোরপাক কাটছে। বনলতা সেনের যে ন্যারেটিভ, সেটা আমরা দেখি যে নন লিনিয়ার পদ্ধতিতে বলা হচ্ছে। মানে একদিকে কবির জীবন স্মৃতি, অন্যদিকে মহিনের অনুসন্ধান, দুইটা টাইম লাইনে পাশাপাশি চলতে থাকে। এই ব্যাপারটা সিনেমাটার গল্পে একটা ভালো ইফেক্ট তৈরি করেছে। কিন্তু সেকেন্ড হাফে এসে আমরা দেখি সেইখানে কিছু কিছু জায়গায় মনে হয়েছে যে গল্পের সুতোটা একটু আলগা হয়ে যাচ্ছে। এটা কমার্শিয়াল সিনেমার দর্শকদের একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে উঠবে। এই ছবিটা দেখতে আপনার যে ধৈর্য লাগবে, সেইটা আমি আগে থেকে বলে দিচ্ছি। ঠিক আছে। এই সিনেমার যে স্ক্রিন প্লে, সেটা পরিচালক নিজেই লিখেছেন, পাশাপাশি এডিটিংও তার করা। ফলে তার যে ভিশনটা, সেটা কোহেসিভ ছিল। কিন্তু যদি আলাদা একটা এডিটর এডিট করতেন, তাহলে ব্যাপারটা আর একটু টাইট হতে পারতো। পাশাপাশি একটা আলাদা পার্সপেক্টিভও পাওয়া যেত। বনলতা সেন ছবিটার গল্পের একদম শেষে পরিচালক তার নিজের কিছু ইন্টারপ্রিটেশন দিয়েছেন। ভিঞ্চির লাস্ট সাপারে যিশুর বদলে রবীন্দ্রনাথকে বসিয়ে, কিংবা রেমব্রান্টের অ্যানাটমি লেসন অফ ডক্টর তুলফে ক্রিমিনাল ডেড বডির জায়গায় জীবনানন্দ, অথবা পিকাসোর গুয়ার্নিকা আর ব্রুটাস দ্বারা জুলিয়াস সিজারের হত্যা, এসব এনে তিনি এই গল্পটাকে আরও বেশি জটিল করে তুলেছেন। পাশাপাশি এটা নিয়ে আমরা একটা বিতর্কও তুলতে পারি, কিন্তু এই স্বল্প সময়ে আমি আর সেই দিকে যাচ্ছি না। সেটা বরঞ্চ পণ্ডিত আর তার্কিকদের জন্য রেখে দিচ্ছে। আমরা সরাসরি চলে যাই অভিনয়ে। খায়রুল বাশার জীবনানন্দ দাস চরিত্রে অভিনয় করেছেন। এটা তার ক্যারিয়ারে সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ ছিল। জীবিত অবস্থায় জীবনানন্দ খুব বেশি পরিচিত ছিল না, তার দু একটা ছবি ছাড়া খুব বেশি ছবিও পাওয়া যায় না। খায়রুল চেহারায় জীবনানন্দ দাসের সাথে অনেকটা মিলে গেছে। কবির যে ইন্ট্রোভার্টেড, কোমল, শান্ত স্বভাব, সেটা তার শরীরের মধ্যে তিনি ধারণ করার চেষ্টা করেছেন। তবে কিছু জায়গায় মনে হয়েছে চরিত্রটা আরও গভীরে, আরও ভেতরে যাওয়ার সুযোগ ছিল, সেইটা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয় নাই। আবার অন্যদিকে নাবিলা সম্ভাব্য বনলতা সেন চরিত্রে অভিনয় করেছেন। সম্ভাব্য এই কারণে বলতেছি, কারণ আমরা কিন্তু জানি না বনলতা সেন কে। সেইটা খোঁজার জন্যই এই ছবিটা। আমার কাছে নাবিলার যে কাস্টিং, সেটা এই চরিত্রের জন্য একদম পারফেক্ট মনে হয়েছে। নাবিলা যদি স্বাভাবিকভাবেই কথা বলে, তাহলে আমার কাছে কবিতার মতো লাগে। আমার কাছে মনে হয় তাকে যদি কাজের মেয়ে সকিনা টাইপের কোনো ক্যারেক্টার দেওয়া হয়, সেখানেও তিনি কবিতার মতো করে কথা বলবেন। আর সোহেল মণ্ডল, তিনি যে কোন ক্যারেক্টারে অভিনয় করেছেন সেইটা আমি বলতে পারবো না। কখনো মনে হয়েছে তার চরিত্রটা পরিচালক নিজেই, আবার কখনো মনে হয়েছে সে আমাদের একটা কনসাসনেস, আবার মনে হয়েছে যে সে আসলে জীবনানন্দ দাশের কোনো অল্টার ইগো না। তো নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না, কিন্তু যতটুকু আমি বুঝতে পেরেছি তাতে তার অভিনয় আমার কাছে একটু থিয়েট্রিক্যাল মনে হয়েছে। হয়তো পরিচালক এরকমই চেয়েছেন ওনার কাছ থেকে। সব মিলিয়ে বলতে গেলে বনলতা সেন বাংলাদেশি সিনেমার একটা ভিন্ন ধরনের প্রয়াস। পোয়েট্রিক ডায়ালগের পাশাপাশি এখানে ভিজুয়ালেও পোয়েট্রি করার চেষ্টা আছে। সব ধরনের দর্শক এটার সাথে কানেক্ট হতে পারবে না, তাদের ভালো লাগবে না। কিন্তু যারা সাহিত্যকে ভালোবাসেন, জীবনানন্দ দাশের ব্যাপারে যাদের আগ্রহ আছে, এবং একটু অন্যরকম সিনেমাটিক এক্সপিরিয়েন্স যারা খোঁজেন, তাদের জন্য এই সিনেমাটা একটা ভালো অভিজ্ঞতা হবে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ধরনের সাহসী কাজ আরও বেশি বেশি দরকার। সিনেমাটাকে রেটিং করতে বললে আমি বনলতা সেনকে 10-এর মধ্যে 7 দিব। তো এই ছিল বনলতা সেন নিয়ে আমার রিভিউ। আপনারা যারা ছবিটা দেখেছেন তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লাগলো। যারা এখনও দেখেননি তারা হলে গিয়ে দ্রুত দেখে ফেলেন। যাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে তারা লাইক শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সিনেমার সঙ্গে থাকুন।